আমন্ত্রণ সবাইকে। দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আছি আমি ইহসান জুয়েল। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় আজকে বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে। FBI পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন ওই 2 সদস্যের অবস্থা গুরুতর। এই মামলায় তদন্ত কেন্দ্রীয় স্থানীয়ভাবে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে, তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন। আরেকটি উদ্বেগের খবর হলো বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় ঢোকা শরণার্থীদের নথিগুলো নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে এমন কোনো কারণ খুঁজে বের করা যা দেখিয়ে তাদের আমেরিকা থেকে বিতরণ করা যায়। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCCIS ডিরেক্টর জোসেফ এডলো স্বাক্ষরিত 21 নভেম্বরের ওই মেমোতে কর্মকর্তাদের জানানো হয়েছে 20 জানুয়ারি 2021 থেকে 20 ফেব্রুয়ারি 2025 এই 4 বছরের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে তাদের সব নথি পুনরায় তদন্ত করতে হবে। এই সময়ের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছে তাদের সব ফাইল আবার পর্যালোচনা করতে এবং প্রয়োজন হলে তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎকার নিতে USCIS কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অ্যাডনান। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিষয়টি বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে মস্কোর স্বার্থের দিকে ঝুঁকে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনা বদল এনেছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তি মানবেন কিনা তা স্পষ্ট করেননি। ক্রেমলিন চাইছে ট্রাম্পের 28 দফা চুক্তি নিয়ে এগিয়ে যেতে, কারণ এতে পুতিনের জন্য 2টি লাভ। একটি হলো এটি এমন একটি শান্তি পরিকল্পনা যা ইউক্রেনকে স্থায়ীভাবে দুর্বল ও অধীন করে রাখবে। অন্যটি হলো প্রক্রিয়াটি ব্যর্থ হলে ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন সরিয়ে নেবেন এবং এতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়বে। সবশেষ 28 দফা প্রস্তাবে যে পরিবর্তন আনা হয়েছে পুতিন তা গ্রহণ করবেন কিনা সেটি স্পষ্ট নয়। শুক্রবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে রুশ প্রেসিডেন্ট বলেন আমেরিকার 28 দফার এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আলোচনা সাপেক্ষে শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, নতুবা রাশিয়া শক্তি প্রয়োগ করে ইউক্রেনে নিজেদের অবস্থান চাপিয়ে যেতে থাকবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন এইভাবে চলতে থাকলে আরও ইউক্রেনীয় শহর রুশ বাহিনীর দখলে যাবে, তা হয়তো আমাদের প্রত্যাশা মতো দ্রুত নয় কিন্তু অনিবার্য। পুতিন আরও বলেন এমন পথ আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, কারণ মস্কো তার স্বার্থ সশস্ত্র উপায়ে অনুসরণ করতে প্রস্তুত। সব মিলে বিষয়টি দাঁড়াবে বিচার মানি তালগাছটা আমার অর্থাৎ মস্কো থাকছে। বাংলাদেশ প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করে ভারতকে নট অফ ভার্বাল মানে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে তাদের অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার 5 দিন পর ভারতকে তাদের প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। এই বিষয়ে ভারত জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে তারা। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেছেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি অর্থাৎ এই চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। কতটা গঠনমূলক হবে ভারতের যুক্ত থাকা সে বিষয়গুলো নিঃসন্দেহে যথেষ্ট আলোচনা করার সুযোগ রয়েছে। আর তাই আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং বাংলাদেশ ল সোসাইটি US এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদকে। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, শুরুতে আপনার কাছে জানতে চাইবো একেবারে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মতো সুরক্ষিত স্থানে 2 জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর। শুরুতে যদিও বলা হচ্ছিল যে তারা মারা গিয়েছেন, পরবর্তীতে জানা গেছে না, তারা মারা যাননি, তাদের অবস্থা ক্রিটিক্যালি, তারা হাসপাতালে আছেন এবং যিনি গুলি করেছেন আততায়ী তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তিনিও হাসপাতালে আছেন।
জাতীয় স্বার্থ বিষয়টি সবসময় আলোচনা করা হয়। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর গুলি, এর আগে আমরা দেখেছিলাম আইস সদস্যদের উপর হামলা হয়েছে, ইভেন নিউ ইয়র্কের মতো জায়গাতেও সেটি হয়েছে। এবং এইগুলোকে পুঁজি করেও নানা ধরনের বিষয় করা হয়, অর্থাৎ জাতীয় নিরাপত্তার বিষয়টি দিয়ে জরুরি অবস্থা, অমুক তমুক নানা ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। এটি কতটা দুঃখজনক যে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলা হওয়া, এবং এটির আসলে পরবর্তী রিয়াকশনগুলো কি হতে পারে বলে আপনি ধারণা করছেন? আচ্ছা, দেখেন, আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। এবং আমরা জানি যে তারা ক্রিটিক্যালি, যে দুজন ওনারা ক্রিটিক্যালি আহত, এবং আততই তিনিও আপনার আহত, কিন্তু তিনি মনে হয় ক্রিটিক্যালি আহত না। আততই সম্পর্কে আর কোনো ডিটেল দেখিনি। হ্যাঁ, তো এখন এইটা একটা দুঃখজনক ঘটনা, এবং এটার একটা প্রতিক্রিয়া হবে। এবং এটা একদিক থেকে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলবে যে তারা যে ন্যাশনাল গার্ডকে ডিপ্লয় করেছে বিভিন্ন শহরে, সেটার আপনার অনেক মানে জরুরি ছিল। এই ঘটনাকেই তারা সাইট করবে বারবার। এখন আমরা এই ঘটনাটাকে আরেকটু যদি একটা বড় একটা প্রেক্ষাপটে বিশ্লেষণ করি, যখন দেশের বিভিন্ন আইনের প্রতি মানুষের আস্থা চলে যায়, তখন কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। আপনি এর আগে এই ঘটনাটির সাথে আপনি আইসের যে ঘটনা উল্লেখ করেছেন, যে আইস যেটা এমন একটা অর্গানাইজেশন ছিল যেখানে মানুষ তাকে ভয় করতো, ভীতিপ্রদ একটা ছিল। কিন্তু এখন কিন্তু ভীতিপ্রদ তো আছেই, কিন্তু তার সাথে একটা জিনিস যুক্ত হয়েছে যে তাকে আমরা মনে করি যে অ্যাবিউজ অফ পাওয়ারের সাথে যুক্ত। তো মানুষের কিন্তু তীব্র ঘৃণা চলে আসছে ওই অর্গানাইজেশনের প্রতি। এই জন্যই আমরা বিভিন্ন অ্যাটাক দেখেছি। ন্যাশনাল গার্ডের প্রতি ওরকম তীব্র ঘৃণার মানে এখনো আমরা দেখিনি। কিন্তু এই যে আপনার আমাদের যে একটা কি বলবো, মানে একটা নর্ম ভঙ্গ করে বিভিন্ন শহরে আপনার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, যেখানে আপনার নর্মাল ল এনফোর্সমেন্ট এজেন্সি যথেষ্ট ছিল, সেটাতেও কিন্তু একটা অনেক আপনার মানে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তো এখন এই সমস্ত দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে একটা ব্রডার একটা পার্সপেক্টিভে আমরা যেই রকম আপনার দেখছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাদের ক্ষমতায়ন বিভিন্ন জায়গায় ফেডারেল গভর্নমেন্টের ক্ষমতাকে আপনার ব্যবহার করছে, সেরকম ভাবে আমরা একটা পুশব্যাক দেখছি যে ওইটার বিরুদ্ধে আপনার মানুষ নানা ধরনের মানে তাদের যে অসন্তোষ সেটা প্রকাশ করছে। অবশ্যই এভাবে অসন্তোষ প্রকাশ করা এটা একটা মানে এটা তো একটা এটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। কিন্তু যত আপনার এরকম পাওয়ার গ্র্যাব হবে ফেডারেল গভর্নমেন্টের, তত কিন্তু আমরা এরকম অসন্তোষ প্রকাশ দেখতে থাকবো। এবং আমরাও বলছি যে বিষয়টি আসলে দুঃখজনক, অপ্রত্যাশিত, এবং যে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু যেতে চাই। সেটি হলো যে নিঃসন্দেহে গত কয়েকদিন ধরে যে বিষয়টি চলছে সেটি হলো ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়টি খুব দ্রুত আলোচনায় আসছে, এবং আলাদা করে আমেরিকা দুই পক্ষের সঙ্গে অর্থাৎ জেনেভায় কথা বলেছে তারা ইউক্রেনের সঙ্গে, অন্যদিকে আবুধাবিতে তারা কথা বলেছে রাশিয়ার সঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও 28 দফা একটি প্রস্তাবনা তৈরি করেছেন, এবং এটির পর ইউরোপীয় মিত্ররা ও ইউক্রেনের প্রতিক্রিয়ার কারণে সেই 28 দফাকে সংশোধন করে 19 দফায় নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রশ্ন আসছে, যাদের জন্য এটি করা হয়েছে, অর্থাৎ এটি তো করা হয়েছে মূলত রাশিয়া এবং ইউক্রেনের জন্য। ইউক্রেনের হাতে তেমন কোনো অস্ত্র নেই যে তারা এটি নিয়ে দর কষাকষি করবে, কিংবা করলেও সেটিকে গুরুত্ব দিতে হবে। কিন্তু রাশিয়ার একটি শক্ত অবস্থান আছে, এবং রাশিয়ার এখন যে পর্যবেক্ষণটি উঠে আসছে সেটি হলো 28 দফা হলে আমি আছি, 19 দফা হলে নাই, এমন একটি বিষয় পুতিনের কিংবা তার কাছাকাছি যারা আছেন তারা এমন আভাস দিতে যাচ্ছেন। কারণ 28 দফায় অনেকটা কেউ কেউ বলছিলেন যে এটি মনে হয় রাশিয়াই লিখে দিয়েছে, এমনভাবে তাদের স্বার্থগুলো সুরক্ষা করা হয়েছে। এই অবস্থায় আমরা তো সবসময় দেখি পুতিন আছি বলেই কেটে পড়েন। এখন যদি 28 থেকে 19 হয়, পুতিন যদি আবার কেটে পড়ার উপক্রম হয়, তাহলে পুতিন যত দূরে সরবেন, শান্তির আশাটাও কি ততটা দূরে সরে যাবে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে পুতিন যদি দূরে সরে যায় তাহলে অবশ্যই তো শান্তির প্রস্তাবটা তিরোহিত হবেই। কারণ হচ্ছে বিষয়টা তো এখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি প্রতিষ্ঠিত করতেই হবে। এক্ষেত্রে মানে ব্যালেন্স অফ পাওয়ারের কথা যদি আপনি চিন্তা করেন, ইউক্রেন তো অনেক দুর্বল একটি রাষ্ট্র, এবং ইউক্রেনে কিন্তু এখন বহুবিধ সমস্যার মধ্যে তারা জর্জরিত। জেলেনস্কি নিজেও একটা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, এছাড়া তাদের অর্থনৈতিক সমস্যা তো আছেই।
তাদের জনবল খুব কম যুদ্ধ করার মতো, যে দিক দিয়ে সেদিক দিয়ে তুলনা করলে রাশিয়া অনেক বেশি শক্তিশালী। ইভেন কি রাশিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন কান্ট্রিজ এর পিপলরা গিয়েও সেখানে সোলজার হয়ে যুদ্ধ করছে, ইভেন কি বাংলাদেশের মানুষও গিয়ে ওখানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, এরকম নমুনা আমরা দেখছি। সো এগেইন রাশিয়া একটা সুপার পাওয়ার, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং সুপার পাওয়ার যে শক্তি সেটা তারা কাজে লাগবে, তাছাড়া তাদের শৌর্য বীর্য সংস্কৃতি তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যে 28 দফাটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল, আসলে প্রেসিডেন্টের পার্সপেক্টিভ ছিল যে এই যুদ্ধটাকে কোনোভাবে দ্রুত বন্ধ করা, এবং দ্রুত বন্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট বরাবরই তো রাশিয়া এবং পুতিনের ভালো বন্ধু, তারা ভালো, তিনি সবসময় তার প্রশংসা করে এসেছেন, রাইট? তাদের মধ্যে একটা গুড কেমিস্ট্রি কাজ করছে, সেটা তো আমরা জানি। তো 28 দফা যখন আমিও পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই 28 দফাটা আসলে একটা দুর্বল রাষ্ট্রের উপর একটা চাপায় দেওয়া এমন একটা দফা, যে দফার কারণে ইউক্রেন আসলে মানে যে একটা মানে ইউক্রেনের তুলনামূলক ভাবে আশপাশের ছোট দেশগুলোর তুলনায় কিন্তু বেশ বড়। তো তাদের একটা বড় অংশ রাশিয়ার কাছে চলে যাবে, তারা নেটোর সাথে যুক্ত হতে পারবে না, তাদের সোলজার লিমিটেড করে দেওয়া হয়েছে, যে আপনার 6 লক্ষের বেশি তাদের সোলজার থাকতে পারবে না। এই যে চুক্তিগুলো আমরা রিফ্লেক্ট করে হচ্ছে জার্মানির যে চুক্তিগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, জাপানের সাথে যে চুক্তিগুলো ছিল, সেই ধরনের একটা চুক্তি আর কি, মানে শক্তিশালী রাষ্ট্রগুলোকে দুর্বল করা। অন্যদিকে ইউক্রেন একটা দুর্বল রাষ্ট্রকে আরো বেশি দুর্বল করার যে মানে শর্তগুলো এখানে জুড়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্টের কাজ হচ্ছে যে যেহেতু ইউক্রেন দুর্বল এবং তাড়াতাড়ি যুদ্ধটা শেষ করতে হবে, সেই কারণে তিনি এই দফাগুলো নিয়ে এসেছেন, যেটাকে রাশিয়াকে বেশি আপ্লুত করেছে বা রাশিয়াকে খুশি করেছে, এবং রাশিয়া সেটাতে এগ্রিও করেছে। পুতিন সেটাকে বেশ ধরে সামনে শান্তি চুক্তির অগ্রসরের কথা বলেছিল। অন্য পক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই চুক্তিগুলোর দফাগুলোর সাথে একত্রিত ছিল না। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু হচ্ছে এখানকার সবচেয়ে, আমি মনে করি, রিজিওনাল মেজর প্লেয়ার। তো ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত না করে এই দফাগুলো তৈরি করার কারণে পরে ইউরোপিয়ান ইউনিয়ন যখন এই দফাগুলো দেখলো এবং তাদের স্বার্থ বিপক্ষে যখন এই দফাগুলোর অনেক কিছু চলে যায়, তখন তারা এখানে কাটছাট করে এই দফাগুলো 21 বা 19 দফাতে নিয়ে এসছে। এখন এখানে এই 21 বা 19 দফার মধ্যে কিগুলো কাটছাট করা হয়েছে, যেমন ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চায় বা নেটো বলতে চায় যে এখানে নেটোতে যুক্ত হবে কি হবে না, এই ডিসিশনটা ইউক্রেন নিজেই নেবে, এরকম একটা ডিসিশন। তারপরে যেই ভূখণ্ডগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল 28 দফার মধ্যে, সেই ভূখণ্ডগুলোর মধ্যে কিছুর মধ্যে স্বায়ত্তশাসন, কিছুর মধ্যে গণভোট, কিছু রাশিয়ার অংশ, এরকম একটা কম্প্রোমাইজের মধ্যে বা সেটেলমেন্টের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এই দফার মধ্যে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সুতরাং এগুলো বেশিরভাগই পুতিন আগে এগ্রি করেনি, এখন এগ্রি করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে হ্যাঁ, এগ্রি করলে করতেও পারে, কারণ রাশিয়ারও কিন্তু একটা দুর্বল জায়গা তৈরি হয়েছে, কারণ এতদিন ধরে যুদ্ধ করার ফলে রাশিয়ারও কিন্তু অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ারও অনেক সোলজার নিহত হয়েছে, এবং রাশিয়াও কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে একটি বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং পুতিনের বিরুদ্ধে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার বিরুদ্ধে একটি অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা আছে। এগুলো কারণে কিন্তু রাশিয়ার অবস্থানও খুব একটা যে স্ট্রং তা কিন্তু না। সুতরাং আমি মনে করি, আমি হোপফুল, আমি বরাবরই হোপফুল যে হয়তো এটা মানে পাল্টাপাল্টি আরো কিছু হবে, মানে 19 দফা হয়তো আরো 21 বা 22-23 দফাতে গিয়ে হয়তো ঠেকতে পারে। মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া একটা অবশেষে একটা নেগোসিয়েশনে আসতে পারে এবং একটা শান্তি চুক্তির পথে আমরা অগ্রসর হব বলে আমার বিশ্বাস। চিফ ডক্টর মেহনাজ মোমেন, নিঃসন্দেহে এই কথাটি আমরা জানি, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। ইউক্রেনে যখন বোমা হামলা হচ্ছে আমরা ভিডিওতে দেখছিলাম, পুতিন তখন অনেকটা বাংলাদেশি একতারার মতো বাজনা বাজাচ্ছিলেন। পুতিন খুব রিল্যাক্সে আছেন, এটি তিনি জানান দিতে চান যে রাশিয়া কোনো চাপে নেই, চাপ জেলেনস্কির। কারণ জেলেনস্কির এমনও তো হতে পারে যে এই শান্তি প্রক্রিয়ার পরপরই, যেটি আমেরিকা কিংবা রাশিয়া অনেকটাই সম্মত হয়ে এসেছে, যে ইউক্রেনে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জেলেনস্কিকে বিদায় নিতে হতে পারে, এমন একটি প্রস্তাবনা নিয়েও কাজ চলছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, রাশিয়া রিল্যাক্সে আছে কিন্তু দেখানোর চেষ্টা করছে রিল্যাক্সে আছে, যেটি আব্দুর রশিদও বলার চেষ্টা করছিলেন যে যদি যুদ্ধটা চলমান থাকে তবে রাশিয়াও লম্বা সময়ে তারা নিজেরা এমন কোনো সুবিধাজনক অবস্থানে নেই কিংবা তাদের অবস্থা খুব একটা ভালো নয়। শেষ পর্যন্ত পুতিন এই হুমকি ধামকি দিয়ে ইউক্রেনকে চাপে রাখার যে প্রক্রিয়াটি এর মধ্যে শুরু করে দিয়েছেন, সেখানে কি সফল হবেন, নাকি রাশিয়ারও নিজেদের একটা তাগিদ আছে যে না, এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার আছে, যুদ্ধটা বন্ধ হলে তাদেরও কিছু লাভ থাকতে পারে? আচ্ছা, আমি আমার আগের আলোচক যে মোহাম্মদ রাশিদের সাথে আমি একমত। হ্যাঁ, উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, সবচেয়ে বড় কথা উনি যে ইউরোপের কথাটা এনেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া অবশ্যই ইউক্রেনের তুলনায় অনেক আপনার শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু সেটারও একটা মাত্রা আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় রাশিয়াও আপনার
একদম মানে এই যুদ্ধটা চলতে থাকুক সেটা চায় না, কিন্তু তারা এমন একটা জায়গায় তারা এটাকে শেষ করতে চায় যাতে তাদের বিজয়টা অবশ্যম্ভাবী থাকে, এবং সেটা কিন্তু যে কোনো চুক্তিতেই তাদের পক্ষেই যাবে। এটা এই 28 শর্তেরই হোক বা 19 শর্তেরই হোক। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা বড় জিনিস আমার কাছে মনে হয় যে এখানে আমাদের ভুলে গেলে চলবে না। এই যুদ্ধটা কিন্তু আসলে ছিল একটা প্রক্সি ওয়ার। এটা যুদ্ধটা হয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, এবং যুদ্ধটা হয়েছে ইউক্রেনে। এবং আমেরিকা যে জিনিসটা করেছে ইউক্রেনকে এই যুদ্ধে ঠেলে দিয়ে, যখনই ইউক্রেনের অবস্থানটা দুর্বল হয়েছে আমেরিকা সেখান থেকে সরে এসছে। এটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা, যেহেতু আমরা এমন ভাবে উৎসাহ দিয়েছি এবং ওদেরকে শান্তি চুক্তি, যখন ওদের অবস্থানটা সুদৃঢ় ছিল একদম প্রথম দিকে, ওদেরকে শান্তি চুক্তির ব্যাপারে আমরা আপনার অনুৎসাহিত করেছি, সেখানে একটা আমেরিকার অনেক বড় একটা দায়িত্ব আছে। কিন্তু আমার কাছে মনে হয় না সেই দায়িত্ব পালন করা হবে। এখন ইউরোপের অবস্থানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফ্রান্সে মানে একটা অলরেডি বিষয় একটু আপনার কাছে জানি, এটি আমেরিকার এই অবস্থানটি পরিবর্তন হয়েছে, এটি কি সময়ের দাবি ছিল নাকি আসলে প্রেসিডেন্ট পরিবর্তনের সাথে সাথে এটি হয়েছে? জো বাইডেন থাকলেও কি এখন এরকম অবস্থান পরিবর্তন হতো? আমি বলবো জো বাইডেনের স্ট্র্যাটেজি গুলো সব ফেল করেছিল। Right. জো বাইডেনের স্ট্র্যাটেজি ফেল করলে, আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলেও যদি না ফেল করতো তাহলে কি হতো আমরা জানি না। তবে এই যে প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে, এই পট পরিবর্তনের ফলে অবশ্যই একটা অনেক বড় পরিবর্তন হয়েছে। এছাড়া গাজার যুদ্ধ, যে কারণে আপনার ইউক্রেনের যে আপনার আমেরিকার ফরেন পলিসির একটা অনেক বড় ফোকাস ছিল সেইটা সরে গেছে। অনেকগুলো কারণ আছে এর মধ্যে। না মানে একটা বিষয় হলো যে বাইডেন থাকলে তো তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো উদ্যোগ নেননি। প্রেসিডেন্ট ট্রাম্প তো অন্তত এটুকু উদ্যোগ দিচ্ছেন যে তিনি যুদ্ধটা বন্ধ করতে চাইছেন। কিন্তু ট্রাম্প যুদ্ধবন্ধের উদ্যোগ নননি, কিন্তু রাশিয়াকে দুর্বল করার জন্য যে সমস্ত উনি স্ট্র্যাটেজি প্রয়োগ করেছিলেন তার সবগুলোই আপনার বিফল, মানে কোনোটাই সফল কাম হয়নি। তো সেই কারণে সেটাও একটা অনেক বড় কারণ। হ্যাঁ, তারপরে ট্রাম্পের নিজের অবস্থান, সেটাও একটা অনেক বড় কারণ। এবং মানে বিশ্বের মানে মঞ্চে এই যখন এই গাজার এই আক্রমণ শুরু হলো, তখন আপনার অনেকখানি ইউক্রেনের যেই আপনার সিগনিফিকেন্স ছিল সেটা অনেকখানি কমে গেল। এগুলো সব কারণ। হ্যাঁ, কিন্তু এখন কি হতে যাচ্ছে এর মধ্যে, রাশিয়া কিন্তু অলরেডি, ফ্রান্স তারা কনস্ক্রিপশনের কথা ঘোষণা করেছে, ইউকে তেও তারা বলছে যে অনেক পরিমাণে আপনার টাকা যাতে এই ইউক্রেন যুদ্ধের জন্য যায়। তো এখন ইউরোপেরও কিন্তু কোনো দেশই অর্থনৈতিকভাবে এমন তারা সুদৃঢ় অবস্থানে নাই যে আমেরিকা যেভাবে করে ইউক্রেন যুদ্ধে অর্থ সাহায্য করেছে, আপনার অন্যান্য সাহায্য করেছে, সেভাবে করতে পারে। কাজে ইউরোপের যতই আপনার অসন্তোষ থাকুক না কেন, এই যুদ্ধ একা চালিয়ে যাওয়ার মতো, ইউক্রেনকে একা সমর্থন করার মতো তাদের এই ক্ষমতা নাই। এই সমস্ত দিক থেকে দেখতে গেলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে না হলেও একটা না একটা কোনো শান্তি চুক্তি হবে। তবে যে ধরনের শান্তি চুক্তি হোক না কেন, এটাতে রাশিয়া যা চায় সেটাই মূলত সেটা হবে। এবং আরেকটা জিনিস ভয় আছে যে এমন একটা শান্তি চুক্তি যদি হয় যে আপাতত শান্তি চুক্তি হলো, কিন্তু আবার কিছুদিন পরে আবার এটা মানে এই শান্তি চুক্তি রইলো না, এমনও হতে পারে। কারণ এখানে যতগুলো পার্টি আছে, যেটা আপনার রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ইউরোপ, আমার ধারণা এমন একটা শান্তি চুক্তি হবে যে এই চার পার্টির কেউই সন্তুষ্ট হবে না। তো এরকম ধরনের হলে তখন কিন্তু এটা রয়ে যায়, ডরমেন্ট হিসেবে রয়ে যায়। আবার যে কোনো সময় যে কোনো একটা সামান্য ব্যাপারে আবার সংঘাত শুরু হতে পারে, এরকমও হতে পারে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা গাজার ক্ষেত্রে নানা আশঙ্কার পরও কিন্তু কিছুটা হলো যে যুদ্ধবিরতি হয়েছে সেটি কার্যকর থাকতে দেখছি। এখন যদি এমনটা হয় যে ইউক্রেনের বিষয়ে একটা শান্তি চুক্তি হলো, ইউক্রেন তো নিঃসন্দেহে আসলে এই শান্তি চুক্তি ভঙ্গ করে নিজেদের থেকে গায়ে পড়ে গিয়ে যুদ্ধ আবার নতুন করে শুরু করার বিষয় নয়। রাশিয়া যদি সেটি ভঙ্গ করে, আর প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ক্রেডিট নিতে পছন্দ করেন, তিনি একটি শান্তি চুক্তি করলেন, যুদ্ধ বন্ধ করলেন, সেইখানে রাশিয়া যদি গায়ে পড়ে আবার আক্রমণ শুরু করে কিংবা নানা টাল বাহানা শুরু করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেটিকে নেতিবাচক হিসেবে নিতে পারেন? অর্থাৎ তিনি কি এটিকে ইগোতে নিতে পারেন যে আমার বিষয়টা মানলো না, পুতিন মানলেন না, তিনি আমাকে অগ্রাহ্য করলেন, এখন যে ইউক্রেনের ব্যাপারে হাত ছেড়ে দেওয়ার একটা বিষয় থাকে, তখন কি ইউক্রেনকে সহযোগিতা বাড়ানো এমন কোনো বিষয় আসতে পারে? না, হতেই পারে। লোক, আমেরিকা এখন যেহেতু পরাক্রম পরাশক্তি পৃথিবীতে, এবং আমেরিকা পৃথিবীকে যেভাবে অর্থনৈতিক ভাবে এবং সামরিক ভাবে ডমিনেট করে, সেটা কিন্তু আমেরিকা কাজে লাগাবে। সেটা কি দুর্বল রাষ্ট্রকে সবল করার ক্ষেত্রেও কাজে লাগে, আবার সবল রাষ্ট্রকে দুর্বল করার ক্ষেত্রেও কিন্তু আমেরিকা এটা কাজে লাগে। কারণ আমেরিকা তার সুপেরিয়রিটি
সারা পৃথিবীতে ধরে রাখবে তার শক্তির মধ্যে দিয়ে, সেটা খুব স্বাভাবিক। এখন দেখেন যে আপনি একটু আগে যে কথাগুলো হচ্ছে যে বাইডেন থাকলে কি হতো, বাইডেন কিন্তু যুদ্ধটাকে আরো লিঙ্গার করতে এত সহজে কিন্তু শান্তি চুক্তিতে যেত না। আপনি যদি কসোভো ওয়ার, তারপর জর্জিয়ার ওয়ার গুলোকে যদি এর আগের যে খেয়াল করেন, রাশিয়ার সাথে যে অ্যাক্টিভ যুদ্ধগুলো বিভিন্ন ভাবে হয়েছে অঞ্চলে, আলটিমেটলি এই যুদ্ধগুলো আমেরিকা কিন্তু লিঙ্গারিং করেছে, লিঙ্গারিং করে করে রাশিয়াকে কিন্তু একটা দুর্বল জায়গায় নিয়ে তখন কিন্তু একটা চুক্তির মধ্যে নিয়ে এসছে, যেটা হচ্ছে ডেমোক্র্যাটরা সেটা খুব টেকনিক্যালি করে। কিন্তু যেহেতু আমাদের প্রেসিডেন্ট তিনি শুধু ক্রেডিট পছন্দ করেন, তিনি সবসময় মিডিয়াতে থাকতে পছন্দ করেন, তিনি কিন্তু তাড়াহুড়া করে একটা শান্তি চুক্তি উনি করতে চান। যেমন উনি নির্বাচনের আগে কিন্তু বলেছিলেন যে এই সমস্যার সমাধান উনি একদিনই করে ফেলবেন, তাই না? অন্য পক্ষে আপনি গিয়ে গাজার বিষয়টা তুললেন, যেখানে আসলে কনসেন্ট্রেশনটা ওখানে বেশি ছিল, এটা সত্যি কথা। কিন্তু যেই আপনি ওখানে যে সুবাতাস দেখছেন, এই সুবাতাস হচ্ছে ফর দ্য টাইম। গাজা যুদ্ধের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন এরকম সুবাতাস অনেক বইছে, কিন্তু অবশেষে সেই কাজটাই করেছে ইসরায়েলের যেটা করা দরকার। এবং ইসরায়েলের টার্গেট হচ্ছে পুরো গাজা বা ফিলিস্তিন রাষ্ট্রকে ভ্যানিশ করা। তা একসময় এটা তাদের ওই যে মানে গড গিফটেড যে ল্যান্ড আছে সেই ল্যান্ডটাকে এক্সপ্যান্ড করা, এবং তাদের ওখানে বড় একটা অঞ্চল তারা বিভিন্ন ওখানে জর্ডান থেকে সিরিয়া থেকে দখল করে এবং ফিলিস্তিন রাষ্ট্র হারিয়ে একসময় যাবে, এটাই হচ্ছে ইসরায়েলের টার্গেট। ইসরায়েল সে জায়গাতে যাবে। ফর দ্য টাইম বিং আপনি এরকম সুবাতাস দেখবেন, কিন্তু কিছুদিন পর দেখবেন এই সুবাতাসের মধ্যে দিয়ে আরো বারুদের গন্ধ অনেক বের হয়ে আসবে, অনেক বেশি আরো ধূম্রজাল হবে। এরকম গাজা যুদ্ধ ভবিষ্যতে আরো আপনাকে দেখতে হবে। তো এনিওয়ে, এখন যেটা আপনি বলছেন যে আমাদের প্রেসিডেন্টের যদি, হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট যদি রাশিয়া যদি এটার ক্ষেত্রে ব্যাকআপ করে তাহলে অবশ্যই প্রেসিডেন্ট তার শক্তিকে ব্যবহার করবেন। ইউরোপীয় ইউনিয়ন তো সবসময় ইউক্রেনকে ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এবং আমাদের শক্তি যদি ন্যাটোর সাথে যুক্ত হয়, সেটা যদি ইউক্রেনকে হেল্প করে, তাহলে কিন্তু রাশিয়ার কিন্তু ভবিষ্যৎ আরো বেশি খারাপ হবে। কারণ রাশিয়াতে পৃথিবীতে কিন্তু রাশিয়া কিন্তু বন্ধু অত বেশি নেই। আমেরিকা কিন্তু দাঁড়ালে জাতিসংঘের মধ্যে কিন্তু 100-200 বন্ধু রাষ্ট্র কিন্তু হয়ে যায় কোনো একটা প্রস্তাবের পক্ষে। অন দ্য আদার হ্যান্ড, রাশিয়া যদি কোনো প্রস্তাব নিয়ে সিকিউরিটি কাউন্সিলে আসে কিংবা জেনারেল অ্যাসেম্বলিতে আসে, তখন দেখবেন যে রাশিয়াকে কিন্তু পক্ষে ভোট দেওয়ার মতো এক ডজন মানুষও, এক ডজন রাষ্ট্র কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না। এটা কিন্তু আমেরিকার একটা বড় শক্তি, যেটা আমেরিকা বিভিন্ন জায়গায় কাজে লাগে। তবে হ্যাঁ, আবার আমাদের একটা গণতন্ত্রের একটা খারাপ দিক হচ্ছে কি, এখানে যখন রিপাবলিকানদের বিশ্ব নিয়ে এক ধরনের একটা পলিসি থাকে, আবার ডেমোক্র্যাটদের এক ধরনের পলিসি থাকে। যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প না থাকে, পরে যদি ডেমোক্র্যাটরা ক্ষমতা আসে, তাহলে কিন্তু এই যুদ্ধ আরো বেশি ত্বরান্বিত হবে। এটা খুব স্বাভাবিক, কারণ ডেমোক্র্যাটের কাজ হচ্ছে যে যুদ্ধকে লিঙ্গারিং করা এবং অন্য প্রতিপক্ষকে দুর্বল করার পরে তাদেরকে একটা চুক্তির মধ্যে নিয়ে আসা। এবং এই জন্য এই যুদ্ধ যদি মনে করেন যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের মতো যদি 50 বছর 60 বছর কন্টিনিউ করতে হয়, আমেরিকা প্রয়োজনে সেটা করবে এবং নেটো সেটাতে সহযোগিতা করবে। হাউএভার, দ্য ফ্যাক্ট ইজ, আমরা চাই না অমন জায়গায় যাওয়ার জন্য। আমরা চাই যে ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতা আছে তার মধ্যেই একটা ভালো শান্তি চুক্তি হোক। আপা যেটা বললেন যে মেজর যেটা আমি খুব বড় একটা কনসার্ন মনে করি, যে ওখানে কিন্তু সবচেয়ে বড় রোল প্লেয়ার হওয়া উচিত নেটো বা ইউরোপিয়ান ইউনিয়নে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে বাইপাস করে এই যে 28 দফা চুক্তি আমাদের প্রেসিডেন্ট দিলেন, এটা আমি বারবারই এর আগেও অনেকবার বলেছি যে না, এই ধরনের কাজ করতে গেলে কিন্তু সেটা কাজ করবে না। আপনাকে ওখানে যে মানে স্টেক হোল্ডার যারা আছে, নেইবার যারা আছে, তাদেরকে সাথে নিয়ে যখন আপনি একটা শান্তি চুক্তি প্রস্তাব তৈরি করবেন, সেটাই হবে সবার জন্য ফ্রুটফুল। আদারওয়াইজ আপা যে সংখ্যাটার কথা বললো যে কেউ 100% পাবে না, অনেকগুলো টান উত্তেজনা থাকবে, এটা ভবিষ্যতে আবার যে কোনো কারণে পুষে উঠতে পারে, আবার যুদ্ধ শুরু হতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে, কারণ ওখানে অনেকগুলো জটিল ইস্যু আছে যেগুলো ডিসকাস করতে অনেক সময় লাগবে। হাউএভার, আমরা সবসময় আশাবাদী, আমরা মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় একটা ভালো শান্তি চুক্তি হোক, এবং আমরা আসলে পৃথিবীতে আর যুদ্ধ বা বুলেট দেখতে চাই না, এটাই আমাদের প্রত্যাশা। অর্থাৎ একটি শান্তি চুক্তি হোক এবং এটি ভালোভাবে হোক, শর্তগুলো কন্ডিশনগুলো ঠিকঠাক করে আন্তরিকভাবে হোক, এটি হয়তো সবার প্রত্যাশা থাকতে পারে। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু প্রসঙ্গ পাল্টে যেতে চাই। সেটা হলো যে ট্রাম্প প্রশাসন একটি নতুন নির্দেশনা দিয়েছে 2021 থেকে 2025, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যারা শরণার্থী হিসেবে আবেদন করেছেন, অ্যাসাইলাম সিক করেছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের নথিগুলো পুনর্বিবেচনা করতে এবং সেটি স্থগিত রাখতে। বিষয়টি একটু পরিষ্কার হওয়া দরকার যে প্রচুর সংখ্যক বাংলাদেশিরাও আছে আসলে এই ক্যাটাগরিতে। সেক্ষেত্রে এটা কতটা টিকবে এই আইন? আমরা তো দেখি অনেকগুলো নির্দেশনায় পরবর্তীতে আদালতে গিয়ে সেগুলো স্থগিত হয়ে যায়। আর যদি টিকে যায়, এই আইনের প্রভাবটা আসলে কি পড়তে পারে? আচ্ছা, আমি আরেকটু পিছনে যেতে চাই। হ্যাঁ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল, তখন তারা অনেক আপনার এই যে অ্যাসাইলাম সিকারের এই প্রসেসটাকে স্লো ডাউন করে দিয়েছিল। বিশেষ করে কোভিড এর সময় প্রায় 2 বছর ধরে এটা বন্ধ ছিল। সেই জন্যই কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা একটা প্রচন্ড রকমের ব্যাকলগ দেখেছিলাম, এবং সেই জন্যই কিন্তু আমরা দেখেছিলাম ওই 4 বছরে অনেক বেশি সংখ্যক আপনার অ্যাসাইলাম সিকাররা তারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এটা কিন্তু শুধু ওই 4 বছরের না, এটা মোটামুটি 6 বছরের মানুষ করছিল। আচ্ছা, এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার যখন ক্ষমতায় এসছে, তখন তারা খুব স্পষ্টভাবেই বলেছে তারা অ্যাসাইলাম সিকার, তারা
মানে অ্যাসাইলাম সিকার কি, তারা তো আসলে লিগাল ইমিগ্রেশনও বন্ধ করে দিতে চায়। এনিওয়ে, তারা এই জায়গাটাতে এমন ধরনের রোড ব্লক তারা তৈরি করছে যে অ্যাসাইলামের যে সিস্টেম, যেটা একটা লিগাল সিস্টেম, এইটাই আপনার এটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ এটাতে এমন ভাবে আঘাত করা হচ্ছে যে আপনি মনে করেন 4 বছরে কত মানুষ প্রসেস হয়েছে, তাদের সমস্ত নথিপত্র আবার যদি দেখা হয়, আবার এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে সামনে যারা আসবে তাদের সবকিছু বন্ধ। হ্যাঁ, মানে আবার যারা আছে অলরেডি লাইনে তাদেরটা বন্ধ, প্লাস কোনো নিশ্চয়তা থাকলো না। আপনি আজকে পেয়েছেন আমেরিকার ইমিগ্রেশন, কিন্তু 2 বছর পরে আপনাকে বলতে পারে যে না, আমরা উই আর টেকিং ইট ব্যাক। হ্যাঁ, তো এই সমস্ত প্রসেসটাকে একটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং এটা হচ্ছে আপনার মানে বড় একটা ফিলসফিক্যাল জায়গা থেকে এটা এমন ভাবে করা হচ্ছে যে অ্যাসাইলামের এই প্রসেসটাই আসলে আর থাকবে না। আচ্ছা, এখন এখন ইমিডিয়েট জিনিসগুলোতে আসি। হ্যাঁ, অবশ্যই এটা আবার এটা কোর্টে যাবে, এটার বিরুদ্ধে ইয়ে হবে। এখন আমরা সুপ্রিম কোর্ট আমরা দেখছি যে এখন কয়েকটা ট্রাম্পের বিভিন্ন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি, যেমন ট্যারিফ, এগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু প্রথম 6 মাসে কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট মোটামুটি ট্রাম্প যা করতে চায় সবকিছুতেই সায় দিয়ে আসছে। ইমিগ্রেশনের এই জিনিসটা খুবই জটিল, এবং লজিস্টিক্যালি ওরা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার। 4 বছর মানে এমনিতেই তো এত ব্যাকলগ, 4 বছরের সবার যদি আবার করতে হয়, তাহলে মোটামুটি আপনি মনে করেন ইমিগ্রেশন সিস্টেমটাই স্টপ হয়ে গেল। তো আমি ঠিক জানি না যে সুপ্রিম কোর্ট এখানে কি করবে, কিন্তু আপনার মানে এটা ইমপ্লিমেন্ট করা একটা দুঃসাধ্য ব্যাপার, এবং এটা যদি ইমপ্লিমেন্টেশনটা শুরু হয়, তাহলে মনে করেন আপনি অ্যাসাইলামের সিস্টেমটা মানে এটা কাগজে কলমে থাকলেও এটা আসলে আর থাকবে না, কারণ সিস্টেমটাই এমন অলরেডি অনেক কমপ্লিকেটেড আছে। এবং তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে যে এবং আপনার সময়সীমা তো এখনই তো আপনার 4-5 বছর লাগে, তখন হয়তো এটা 10-12 বছরে চলে যাবে, এটা মিনিংলেস হয়ে যাবে। তো এটা কিন্তু এটা একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আপনার নির্বাচনের প্রতিশ্রুতি। তারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, শুধু ইলিগাল ইমিগ্রেশন বা অ্যাসাইলাম না, তারা লিগাল ইমিগ্রেশনও তারা বন্ধ করে দিতে চায়। জি, কিছুটা পরিষ্কার হয়েছে আমাদের কাছে, তবে পরবর্তীতে হয়তো আইনি পদক্ষেপগুলো যখন একটার পর একটা নেওয়া হবে, সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যখন সামনে আসবে, তখন অনেকটা পরিষ্কার হয়ে আসবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হলো, সেদিনটিতে আপনি বাংলাদেশেই ছিলেন, এবং শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কি আসলে আপনি দেখেছেন যে ওই সময় মানুষের মধ্যে প্রতিক্রিয়াগুলো কেমন ছিল, কিংবা মানুষ কতটা এই রায়কে স্বাগত জানিয়েছে, কতটা এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কিংবা সাধারণ মানুষ এই রায়কে কিভাবে দেখছে? ধন্যবাদ। খুবই বাংলাদেশের পার্সপেক্টিভে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সে সময় ঢাকাতেই ছিলাম, এবং যখন এই রায় হয় তখন আমি দেখেছি মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি এবং মানুষ কি ভাবছে। আসলে বাংলাদেশের বেশিরভাগ, বলবো যে মেজরিটি অফ দি পিপল, তারা তো গ্রাম অঞ্চলে বসবাস করে। এখন সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে যদিও মানুষ সচেতন হয়েছে, তবুও মানুষ আসলে প্রতিদিন যে বিষয়টা নিয়ে স্ট্রাগল করে সেই বিষয়টার প্রতি তারা সবচেয়ে বেশি সেন্সিটিভ, যেমন তাদের খাদ্যবস্তু, অন্ন, বাসস্থান, চিকিৎসা, এসব। এখন শেখ হাসিনা রায়ের ফলে আসলে এটা আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল করে জেনজিরা, এবং মানে আজকালকার জেনজিরাই সবচেয়ে বেশি বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া ইউজ করে। তারা তো অবশ্যই এটাতে হ্যাপি, তারা সন্তুষ্ট প্রকাশ করেছে, এবং যেই তাদের সাগা থেকে বা যে কষ্ট থেকে, বেদনা থেকে 15 বছরের ঊর্ধ্বকাল যে স্বৈর শাসন বা ফ্যাসিবাদ, সেখান থেকে বের হয়ে এসে তারা যে নতুন একটা বাস্তবতা তৈরি করেছে, এটার পিছনে তো একটা বড় ইমোশন কাজ করে, এবং তাদের সেই ইমোশনের জায়গা থেকেই তারা এটাতে সন্তুষ্ট হয়েছে। এবং তারা আরো বিচার প্রক্রিয়ার সামনে অবশ্যই হবে। এটা তো কেবলমাত্র 2 জনের বিচার হলো, এবং বাকি তো অনেকে এখনো অভিযুক্ত আছে, অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, অনেক মামলাতে অনেক আসামি আছে, তাদের বিরুদ্ধে এগুলো হবে। তো আমার কাছে ওভারঅল যেটা মনে হচ্ছে সেই সময় আমরা ঢাকা থেকে, যে ঢাকার সর্বস্তরে দেখা যাচ্ছে মানুষ মিষ্টি বিতরণ করেছে, আনন্দ করেছে, টিএসসি তে বড় অনুষ্ঠান করেছে, বিচারের রায়ের যে আমার দিন সেটা বড় বড় স্ক্রিনের মধ্যে, টিভিতে লাইভ প্রচার করা হয়েছে। তো মানুষের মধ্যে এটা নিয়ে আলোচনা সমালোচনা ছিলই। এখন কথা হচ্ছে এটার বাস্তব ইম্প্যাক্টটা কি পড়তে পারে। ফার্স্ট অফ অল দেখেন, আমি যেটা মনে করি যে বিচার হলো, রায় হলো, কিন্তু এটা কার্যকরী আমরা কি করতে পারবো? কার্যকর কিন্তু খুব দুষ্কর। কারণ একটা পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের কাছে উনি এখন আছেন, সেই রাষ্ট্র তো কখনোই তাকে দেবেন না, কারণ সেই রাষ্ট্র মনে করে যে এই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক বিরাজমান, এবং
তার সময়কালে ভারত যে ধরনের সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সেটা অতীতে কোনো কালেও তারা পায়নি। সুতরাং ভারত তো চায় যে তার আশপাশে যে ছোট রাষ্ট্রগুলো আছে এখানে শত্রু চাইতে বন্ধু তৈরি করতে, এবং পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টিকে তারা সবসময় ফেভার দেয়, যাতে সেই পার্টিগুলোকে তারা কোনো না কোনো সময় ক্ষমতায় নিয়ে এসে তারা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো এখানে চরিতার্থ করতে পারে। সেই দিক থেকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কথা চিন্তা করলে ভারতের সবচেয়ে ফেভারিট দল হচ্ছে এই মুহূর্তে, বা এতদিন ছিল শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এখন আমরা ভারতের সাথে এক্সট্রাডিশন একটা চুক্তি আছে, কিন্তু এই এক্সট্রাডিশন চুক্তিটা মানাটা কিন্তু বাধ্যতামূলক না। ভারত এটা মানতেও পারে, নাও মানতে পারে। আপনি আপনার শুরুতে যেটা বলছিলেন যে ভারত চায় বাংলাদেশের মানুষের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, ইনফ্যাক্ট বাস্তবতায় বাংলাদেশের মানুষ যেটা বুঝে আসলে ভারত এটা দুমুখ নীতি আচরণ মানে তারা তৈরি করে। তারা মুখে বলে যে আমরা সর্বোচ্চ ক্ষমতা মানে সম্পর্ক রাখতে চাই বাংলাদেশের সাথে, জনগণের সাথে, কিন্তু বাস্তবতায় তারা শুধুমাত্র অ্যাডভান্টেজ নিতেই জানে। এই জন্যই বাংলাদেশের মানুষ কিন্তু ইদানিং কাল, বিশেষ করে এই বিপ্লবের পর, তারা কিন্তু অ্যান্টি ভারত হিসেবে কাজ করছে, এবং এটা যদি ইলেকশনে কেউ কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অবশ্যই এটা গেইনার হবে। আমি মনে করি যে নতুন যে দলগুলো তৈরি হয়েছে এরা কিন্তু এই সেন্টিমেন্টকে ভালোভাবে কাজে লাগাচ্ছে, জামাত ভালোভাবে কাজে লাগাচ্ছে। আমার কাছে মনে হয় যেন কেন যে অতীতে যে কোনো সময় চাইতে এবার সামনে ইলেকশনে জামাত অত্যন্ত শক্তিশালী একটি দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এবং সংসদে তারা একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি যেটা বাংলাদেশ থেকে অবলোকন করলাম সেখান থেকে বুঝলাম। আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা মনে করি যে যদি ভারত চায় বাংলাদেশের জনগণের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে, তাহলে বাংলাদেশের সাথে কোঅপারেট করা উচিত। যেমন আমরা আমাদের বন্দীকে আমরা কিন্তু দিয়েছি ভারতকে একটা এক্সট্রাডিশন চুক্তির আওতায় কিন্তু, এবং ভারত যদি সেই শর্ত পালন না করে, আমরা একটা ভার্বাল প্রস্তাব রেখেছি এবং চুক্তিও আছে, ভারত ইচ্ছা করলে কিন্তু দিতে পারে। কিন্তু এগেইন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তবে হ্যাঁ, দেখা যাক সামনের দিনে কি হয়, এগুলো নিয়ে অবশ্যই আমরা চুলচেরা বিশ্লেষণ করবো। ভারতের সম্পর্ককে নিয়ে আমাদের সবসময় একটু চুলচেরা বিশ্লেষণ করতে হবে এবং সচেতন থাকতে হবে, কারণ ভারত হচ্ছে ভারতের রিলেশনের ক্ষেত্রে কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ টেকার হিসেবে কাজ করে। ভারত তার সর্বময় শক্তি ব্যবহার করে আশপাশের রাষ্ট্রগুলো থেকে অ্যাডভান্টেজ নেওয়ার, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রেও তারা এটা করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের তিস্তার পানির চুক্তি কিংবা ফারাক্কার যে চুক্তি এগুলো হয়েছে, এগুলো কিন্তু অনেক অসময় চুক্তি বাংলাদেশে করা হয়েছে, যেগুলোতে আমরা দেখি যে বাংলাদেশ আলটিমেটলি লুজার হয়েছে। সুতরাং বাংলাদেশের নতুন শাসককে, নতুন রাষ্ট্রকে অবশ্যই এগুলো বিষয়ে সচেতন থাকতে হবে। জি, ডক্টর মেনহাজ মোমেন, আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বলছিলেন যে আমরা বাংলাদেশের চিঠিটি পরীক্ষা করে দেখছি, বিষয়টি শুনলে মনে হতে পারে যে হ্যাঁ, পরীক্ষা করে দেখে যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে শেখ হাসিনাকে আমরা দিয়ে দেব। কিন্তু ভারতের একেবারে অন্ধ মানুষটি থেকে শুরু করে বাংলাদেশের একেবারে বোকা মানুষটি জানেন ভারত শেখ হাসিনাকে দেবেন না। না দেওয়ার জন্য কি কি করা যেতে পারে সেগুলো হয়তো দেখছেন, কিন্তু কূটনৈতিকভাবে কিছু একটা বলতে হয়, তাই তিনি বলছেন আমরা একটু পরীক্ষা করে দেখছি যে বাংলাদেশের মানুষের সাথে এই করতে চাই, অনেক কিছু বলা যায়। কিন্তু আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ভারত তো শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালকে আশ্রয় দেয়নি, ভারত পুরো আওয়ামী লীগটাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ থেকে পুরো আওয়ামী লীগের যারাই পালিয়ে গিয়েছেন বেশিরভাগ ভারতে গিয়েছেন, একেবারে 90% ভারতে গিয়েছেন। শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের গণহত্যার সঙ্গে যাদের নাম উঠে এসেছে, পুলিশ কর্মকর্তা, আর্মির যেসব ডিজিএফআই কিংবা অন্যান্য কর্মকর্তারা ছিলেন, শুরু করে প্রশাসনের সচিব থেকে শুরু করে যারাই পালিয়েছেন সবাই ভারতে পালিয়েছেন। ভারত জানে, খুব ভালোভাবে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের সাথে একটা গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক নানা বিশেষণে বিশেষায়িত করে তার একটি সরকার গঠন কিংবা সরকারের সঙ্গে সহযোগিতামূলক কাজ করার চেষ্টা করছে লম্বা মেয়াদে। শেখ হাসিনা তাদের পছন্দের ব্যক্তি হতে পারে, আরো দু একজন নেতা পছন্দের হতে পারেন, কিন্তু এই গণহত্যার সঙ্গে কিংবা অভিযোগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? দেখেন, ভারত গত 15 বছর যে ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে, এবং বাংলাদেশ একটা না, আপনি যদি দেখেন ভারত, নেপাল, ভুটান সমস্ত প্রতিবেশীদের থেকে, যেহেতু একটা অনেক বড় রাষ্ট্র, অনেক ক্ষমতাশালী রাষ্ট্র, তাদের ক্ষমতা এভাবে করে ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশের সাথে যেটা গত 15 বছরে হয়েছে সেটা অনেকটা এতটা ওপেনলি হয়েছে যে মানুষের এই ব্যাপারে মানে খুবই আপনার স্ট্রং অপোজিশন কাজ করছে। এবং আমিও এই মোহাম্মদ রাশিদের সাথে একমত যে এবারের ইলেকশনে এটা একটা অনেক বড় ভূমিকা রাখবে। এখন ভারত শেখ হাসিনাকে তো ফেরত দেবেই না,
এবং অন্য যারা আছে বিশেষ করে উঁচু স্তরের যে সমস্ত আপনার পলিটিশিয়ান, ইভেন ব্যুরোক্র্যাট, মিলিটারি অফিসিয়াল যাই হোক না কেন, তাদেরকেও ফেরত দিবে না। এটার মধ্যে ওরা যে কারণটা দেখাবে, ওরা এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে এবং বলবে যে তাদের মানে প্রাণ সংশয় হতে পারে, এই কারণে তারা দিবে না। এবং তারা, আমার কাছে মনে হয় না, কিন্তু আসলে যে কারণটা, যে যত বেশি তথ্য উদ্ঘাটিত হবে এই ভারত বাংলাদেশের সাথে যে যে সুবিধা নিয়েছে এবং যেখানে সেখানে আপনার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, ব্যুরোক্র্যাট তারা যেভাবে সহায়তা করেছে, তো এই প্রমাণগুলো ভারতের জন্য কিন্তু খুব মানে লজ্জাজনক। হ্যাঁ, তারা গায়ের জোরে অনেক জিনিস তারা অস্বীকার করতে পারে, কিন্তু এই ধরনের জিনিসগুলো যত আপনার সামনে আসবে, পাবলিক ফোরামে আসবে, তাদের অবস্থানও কিন্তু অনেক আপনার দুর্বল হবে। তো এই সমস্ত কারণে তারা কোনোভাবেই যাদেরকে আশ্রয় দিয়েছে, আমার কাছে মনে হয় যে তারা চাইবে যে তারা ভারত থেকে অন্য কোথাও যাতে চলে যায়, যাতে এই প্রসঙ্গটা চাপা পড়ে যায়। কিন্তু শেখ হাসিনার কিন্তু আর কোথাও যাওয়ার আমার কাছে মনে হয় মানে আর আর কোনো সম্ভাবনা নাই। ভারত ছাড়া আর কোনো দেশে উনার ওভাবে করে মানে আশ্রয় উনি পাবেন না। মানে এই রায়ের পরে তো আরো না, রায়ের পরে আরো না, আগে পরে হ্যাঁ। তো এখন এই সমস্ত অবস্থান চিন্তা করে শেখ হাসিনার জন্য তারা হয়তো আপনার অডিওটি আটকে যাচ্ছে। মানে এখন হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো তারা মুখে যতই বলুক না কেন বাংলাদেশের জনগণের তারা ভালো চায়, তারা কোনোভাবেই শেখ হাসিনাকে তারা প্রত্যাবর্তন করবে না। কিন্তু এগুলোর পরেও বাংলাদেশের সাথে ভারতের একটা মানে একটা ফাংশনাল রিলেশন রাখতে হবে বাংলাদেশের সাথে। বাংলাদেশের যেটা করতে হবে যে ঠিক আছে, যে এটা আমরা সবাই জানি যে ভারত এটা আটকে যাচ্ছে, অডিওটা কিছুটা আটকে যাচ্ছে। আমরা দিবে না। এই এখন আমি জি জি জানি না জি এটা। শুনতে পাচ্ছি, মাঝে মাঝে আটকে যাচ্ছে। জি, কথা বলুন। আচ্ছা, তো বলছি বাংলাদেশের উচিত হবে এইটাকে ব্যবহার করে অন্যান্য চুক্তিতে আরো সুবিধা যাতে পেতে পারে সেটার চেষ্টা কর। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছেও একটু জানি যে এতটা অবিশ্বস্ততা নিয়ে বাংলাদেশের এতগুলো মানুষকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এর পিছনে সহজ কোনো বিষয় বলা যায় না, একটা দূরভিসন্ধির বিষয় অনেকে আলোচনা আনতে পারেন যে ভারত কখনো না কখনো তাদেরকে পুশব্যাক করা, কখনো না কখনো একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো, আওয়ামী লীগের কোনো একটা অপচেষ্টা, কোনো একটা নাশকতা, এই বিষয়গুলো ভারত করতে পারে, কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো করতে পারে, এমনটা বাংলাদেশে অনেকে মনে করেন। আপনি তেমনটা দেখে এসেছেন কিনা আমি ঠিক জানি না। আমি আপনার কাছে জানতে চাই, এতটা অবিশ্বস্ততা, অর্থাৎ যে কোনো মুহূর্তে ওরা আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের একটা চক্রান্ত করতে পারে, এবং চক্রান্ত করার জন্য তারা আওয়ামী লীগের লোকগুলোকে পেলে পুষে রাখছেন। এই অবিশ্বাসের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ যতই কূটনৈতিক ভাষায় সুন্দর কথা বলা হোক না কেন, সামনের দিনগুলোতে কিভাবে আসলে সামনে এগোবে? দেখেন, সামনের দিনগুলো আসলে কিভাবে এগোবে এটা বলা এখনই খুবই মানে আনপ্রেডিক্টেবল। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ভারত এই আর্মিকে ইউজ করার চেষ্টা করবে। এটা 90% আওয়ামী লীগের নেতারা ওইখানে চলে গেছেন, এটা বিশাল আর্মি, এবং এই আর্মিটাকে তো ভারত অবশ্যই ব্যবহার করবে। বিশেষ করে বাংলাদেশ ভারতের সাথে কম্পেয়ার করলে প্রায় 27 বা 30 ভাগের 1 ভাগ ছোট একটি দেশ, এবং বাংলাদেশের 3 দিক থেকে হচ্ছে ভারত, তাই না? তো ভারত তো চাইবেই যে এরকম একটা রাষ্ট্রকে যে কোনো ভাবে ডোমিনেট করা, ইউজ করা এবং মিস ইউজ করা, কনফিউজ করা, সব ধরনের শক্তিকে তারা ব্যবহার করবে সেখান থেকে অ্যাডভান্টেজ না রাখে। এবং তা তো নিচ্ছে, ইদানিকাল আমরা দেখছি। এবং আপা যেটা বললেন যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আশপাশে একমাত্র পাকিস্তানের সাথে এটা পারে না, বাকি সব দেশের সাথে ভারত এই অ্যাডভান্টেজ গুলো নেয়। আর ভারতের সবচেয়ে বড় ব্যাপার এখন যে ক্ষমতায় রয়েছে, যেটা মৌলবাদী একটা শক্তি, বিজেপি, বজরং এবং অন্যান্য যে হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী বিশ্বাসী যে শক্তিগুলো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা কিন্তু আরো বেশি মনে করেন যে তাদের যে মানে হিন্দু আইডিয়ালিজম, এই আইডিয়ালিজমটাকে আরো বেশি এক্সপ্যান্ড করার জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে তারা বেশি খুবই তৎপর। কিন্তু আপনি রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন, এই যেমন ইসকনের কথাই বলি, এই ধরনের সংগঠন কিন্তু বাংলাদেশে এখন যতভাবে মানে অ্যাক্টিভ, এবং এটা কিন্তু 10-15 বছর আগে কিন্তু চিন্তা করা এত মানে সহজ ছিল না। এখন এরা যেভাবে অ্যাক্টিভ, মানে তাবলিগ জামাতের মতো ইসকন হয়ে গেছে আর কি। তারা সব জায়গাতে আছে, তাদের সব জায়গায় এখন কমিটি আছে, দল আছে। এইটা এখন এর মানে হচ্ছে বাংলাদেশকে মানে ভিতরে ভিতরে, বাইরে বাইরে, নিচে উপরে সব জায়গায় ভারত কিন্তু একটা বড় মানে প্রভাব বলের মধ্যে রেখে দিয়েছে। এবং এই প্রভাব বলের মধ্যে একটা অন্যতম শক্তি হচ্ছে যে এই যে বিপ্লব পরবর্তী যে নেতারা যারা, বা ইভেন কি তারা বাংলাদেশে ছিল, দেখেন আমরা বাংলাদেশে কিন্তু ফ্যাসিলিটেট করেছি
এই যে প্রায় 600-র মতো না 500-র মতো যে তাদের নেতাকর্মীরা মানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এরা আসলে গেল কোথায়? মানে আমরাই এদেরকে বিভিন্নভাবে পার করে দিয়েছি। মানে বিপ্লবটা তো যখন হুট করে হলো তখন তো এরা অনেকেই বাংলাদেশের মধ্যে ছিল, কিন্তু পরবর্তী 48 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে সব কিন্তু বাংলাদেশ থেকে ওই পাশে আমরা পাঠিয়ে দিলাম। এখন এরা অবশ্যই এরা কিন্তু খুব বেশি দূরে নেই, কলকাতাতেই কিন্তু বেশিরভাগ আছে, আশপাশে কিন্তু আছে। মানে ম্যাডাম বললেন না যে কোনো সময় আমি টুক করে ঢুকে যেতে পারি, এর মানে হচ্ছে তারা বাংলাদেশের বর্ডার থেকে খুব বেশি দূরে নাই কিন্তু। এবং তারা তো অবশ্যই ভারত সরকার তো চেষ্টা চালাবে এদেরকে ব্যবহার করতে, এবং এরাও চাবে। দেখেন এই আমার কাছে অবাক লাগে যে আমরা যে বলি সবার দলের চেয়ে দেশ বড়, কিন্তু এই মানুষগুলোর কাছে আমার কাছে মনে হয় রাজনীতিবিদদের কাছে আসলে দেশ বড় না, তাদের কাছে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থটাই বড়। যদি তা না হয় তাহলে কিন্তু এই যে 1400 মানুষ মারা গেল, এর জন্য আপনি কোন একটা বড় নেতাকে এখনো পর্যন্ত সরি বলতে শোনাচ্ছেন? মানে মানুষ হত্যা হলো, নির্দেশ হলো, এভিডেন্স গুলো কোর্টের মধ্যে আসলো, অডিও রেকর্ডিং গুলো আমরা শুনলাম, এত জাজ্জল্য প্রমাণ, এরপরও কিন্তু কারো মুখ থেকে, কোনো দলের মুখ থেকে, দলের প্রধানের মুখ থেকে কিন্তু সরি শব্দটা আসলো না যে আমি মানুষ হত্যা হলো এই জন্য আমরা দুঃখিত যে আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের সময় হয়েছিল। ইনিয়ে বিনিয়ে বলেও তো একটা সরি বলা যায়, সেটাও কিন্তু আমরা দেখছি না। এর মানে হচ্ছে কি, যে কোনো আকারে প্রকারে বাংলাদেশের ক্ষমতা নেওয়াই হচ্ছে, গদি নেওয়াটাই হচ্ছে এদের কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে এটা খুবই অবাক লাগে যে এই মানুষগুলো কিভাবে আমরা তাদেরকে দেশপ্রেমিক বলতে পারি। এনিওয়ে, এদেরকে তো অবশ্যই এদের সেন্টিমেন্টটা, এই যে সেন্টিমেন্ট, এটাকে তো ভারত ব্যবহার করবে। এবং সামনের দিনগুলোতে আমার মনে হয় নির্বাচিত সরকার আসলে আমাদের কাছে বেশি খোলাসা বা পরিষ্কার হবে যে পরবর্তী কারা রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, এবং তারা ভারতের সাথে তাদের অ্যাপ্রোচটা কি হবে, এবং ভারতের সাথে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা কি হবে। তারা যে অ্যান্টি ভারত যে একটা সেন্টিমেন্ট বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, এই সেন্টিমেন্টটাকে তারা কতখানি কাজে লাগাবে, নাকি এটাকে আস্তে আস্তে তারা দুর্বল করবে, ভারতের দিল্লির সাথে একটা ভালো আবার পুনঃ মানে রিলেশন তৈরি করবে আগের মতো, নাকি আগামী সরকারও আবার ধরেন যে দিল্লির সাথে এমন সম্পর্ক তৈরি করবে যে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যাচ্ছে তাই করবে। বিগত 15 বছর যেগুলো হয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের আসলে দলগুলো যারা এর আগে রাষ্ট্রতে সরকার গঠন করেছিল, এদের প্রতি আমাদের আস্থা আসলে নষ্ট হয়ে গিয়েছে। কারণ তারা ক্ষমতার বাইরে থাকলে এক কথা বলে, তখন মনে হয় খুব জনগণের নিয়ে তারা খুবই মানে ভালোবাসে, জনগণ নিয়ে তারা খুবই বেশি মানে চিন্তা ভাবনা করে এবং জনগণের জন্য সবকিছু তারা করবে। কিন্তু ক্ষমতায় গেলে কমপ্লিটলি তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। এই বড় বড় দলগুলোতে আমরা তো দেখেছি স্বাধীনতা পরবর্তী 53 বছর ধরে যে দলগুলো ক্ষমতায় এসছে, তারা এসে কিন্তু তারা অন্য ধরনের রূপ ধারণ করে, দিল্লির সাথে অন্য ধরনের সম্পর্ক তৈরি করে। এখন দেখাচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে সব দলই কাজে লাগাচ্ছে, কিন্তু ক্ষমতায় গেলে তাদের রূপ কি হবে এটা বলা কিন্তু খুবই কঠিন। আর ভারতের তো একটা শক্তি প্রলোভ সে তো থাকবেই ঢাকার প্রতি, তাই না? তো এগুলো এখন আমার কাছে মনে হয় আনপ্রেডিক্টেবল। লেট দ্য ইলেকশন বি হ্যাপেন এন্ড লেট দ্য নিউ পার্টি কাম এন্ড ফর্ম দ্য গভর্নমেন্ট, এন্ড দেন অনলি বাই দেয়ার অ্যাকশনস এন্ড অ্যাক্টিভিটিস উই ক্যান অ্যাজিউম or we can make a conclusion that in which direction the politics of Bangladesh is going towards. অনেকগুলো প্রশ্ন করেছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ যে আসলে কি হবে, এই ভারতের সাথে সম্পর্কে কি হবে, নতুন সরকার গঠন হলে বাংলাদেশ কোন নীতিতে হাঁটবে। আমাদের দুর্ভাগ্যের জায়গাগুলো হয়তো এইসব জায়গায় যে আমরা গণহত্যার সঙ্গে জড়িত থেকে সেটি স্বীকার করি না, অনুশোচনা তো দূরের কথা, এটিকে কিভাবে অন্যের গাড়ে চাপিয়ে দেওয়া যায় সে চেষ্টা করি। আবার খুব দ্রুত মানুষজন সেগুলো ভুলেও যায়, ভুলে গিয়ে আবার অতীতে যারা এইসব ভুলের জন্য বর্তমানে পস্তাচ্ছে তাদের পথে আমরা হাঁটা শুরু করি, তাদের পথে অন্যরা হাঁটা শুরু করেন। এটি আমাদের দুর্ভাগ্য, এবং এই কারণে বারবার বাংলাদেশে এই ধরনের সরকার পরিবর্তন, এই ধরনের রাজনৈতিক পরিবর্তন, এই ধরনের অস্থিরতাগুলো দেখতে হয় এবং এটি আসলে কবে থামবে সেটিও আমরা ঠিক বলতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।